কলরব আর নির্জানা সেই দিন রাতটা অভিকের বাসায় কাটালো। তালুকদার বাড়িতে ফিরল সকালে। ড্রয়িং রুমে ঢুকতেই থমকালো কলরব। বাসায় বসার ঘরে সবাই মোটামুটি উপস্থিত। নির্জানা ডান হাতে হাত রেখে হাতটা শক্ত করে ধরলো কলরব। কেউ কিছুই বলছে না, সবার মুখে গম্ভীর। কলরব নিচু গলায় বলল, আই এম সরি আব্বু, কিন্তু আমার কিছুই করার ছিল না। আমি নির্জানাকে ছাড়তে চাই না, আর না তো ও আমাকে ছাড়তে চায়। আশা করি তোমরা সবাই বুঝবে। আর যদি তোমাদের অসুবিধা থাকে তাহলে ওকে নিয়ে আমি এখনই বাড়ি থেকে চলে যাব। আশরাফ তালুকদার দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর গলায় বলে, সারা রাত কোথায় ছিলে? কলরব এমন প্রশ্ন আশা করেনি। ভেবেছিল এখন বোধহয় আশরাফ তালুকদার তেড়ে আসবে তাকে মারার জন্য। হতভম্ব কলরব তরিন গলায় উত্তর করলো, অভিকের বাসায়। আশরাফ তালুকদার বললেন, বসো, কিছুক্ষণের মধ্যে আন্তাসারাও চলে আসবে। কলরব চাইল নির্জানার প্রাণে কিছু একটা শান্ত। ও কেন সবাই এমন চুপচাপ? তার কিছু মাথায় ঢুকছে না। তাহলে কি সত্যি কোনো ঝামেলা হবে না? নির্জানা মৃদুস্বরে বলল, মামু, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। আশরাফ তালুকদার বললেন, ঠিক আছে। নির্জানা আর কলরব দুজনেই বসলো। মৌমিতা আর উর্মি রান্নাঘরে চলে গেল। কাব্য আগে চলে গিয়েছে। কাইয়ুপও চলে গেল। দিব্য আশরাফ তালুকদারের পাশে বসে আছে। আলেখা ওদের দুজনের জন্য নাস্তা সেখানে নিয়ে এলো। সামনের টেবিলে রেখে বললেন, খেয়ে আসেনি নিশ্চয়, এত তাড়াতাড়ি চলে আসলি। খেয়ে নে দুজনে। কলরব অবাক চোখে চাইলেও কিছু বলল না। আলেখার মুখটাও গম্ভীর। নির্জানাকে ইশারা করতে ও খাওয়া শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই নওয়াজ চৌধুরী আর আন্তাসা এলো, সাথে তিনজন পুলিশ। দিব্য অবাক হয়ে বসে থেকে উঠে বলল, চমকেছে নির্জানা। দিব্য রুক্ষ গলায় বলল, আমি তো আপনাকে বলেছিলাম আপনার মেয়েকে সুস্থভাবে আপনার কাছে ফেরত দেব, তাও আপনি পুলিশ নিয়ে সোজা আমাদের বাড়িতে এলেন। নওয়াজ চৌধুরী বললেন, আমার যেটা সঠিক মনে হয়েছে আমি করেছি। অফিসার, ওই ছেলেটা অ্যারেস্ট করুন ওকে। কলরব হতবাক হয়ে তাকালো। দিব্য মস্তিষ্ক যেন রক্তক্ষরণ হলো, শরীর জ্বলে উঠল ওর। বলল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? অ্যারেস্ট করবেন মানে? আশরাফ তালুকদার বললেন, দিব্য শান্ত হও। কলরব বসা থেকে উঠে পড়ল। কলরব কিসের জন্য অ্যারেস্ট করবে? আমি কি চুরি ডাকাতি করেছি, নাকি কাউকে খুন করেছি? নওয়াজ চৌধুরী বললেন, তুমি আমার মেয়েকে কিডন্যাপ করেছ, তাও আমার বাড়ি থেকে। নির্জানা অবাক চোখে চেয়ে প্রাণে চাইল। কলরব দাঁতে দাঁত চেপে নিজেকে সংবরণ করার চেষ্টা করলো। দিব্য রেগে মেগে কিছু বলার আগেই আশরাফ তালুকদার বলেন, অফিসার নির্জানকে আর যাদের মেয়ে তাদের কাছে সুস্থ অবস্থায় ফেরত দিন। দিব্য, চলো আমার সাথে, এটা আমার নির্দেশ। যদি আমাকে বাবা বলে ডাকতে চাও তো। কথাটা বলে আশরাফ তালুকদার গটগট পায়ে সেখান থেকে চলে গেল। আলেখা রান্নাঘর থেকে ফুঁপিয়ে উঠলেন। দিব্য দোটানায় পড়ে গেল। অদ্ভুত দ্বিধা। অফিসার কলরবের দিকে এগোতে নির্জানা সামনে এলো, বলল, আপনারা কি করতে চাইছেন? ও আমাকে কিডন্যাপ করেনি, আমি নিজ ইচ্ছেতেই ওর সাথে গিয়েছিলাম। নওয়াজ চৌধুরী বললেন, অফিসার, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? ও আমার মেয়েকে ম্যানিপুলেট করেছে। নিজ নির্জানা, সরো, ওনাদের কাজ করতে দাও। অফিসার নির্জানাকে পার করে কলরবের কাছে গিয়ে দাঁড়ালো। কলরব নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। নির্জানা চোখ দুটো ছলছল করে উঠল। তপ্ত গলায় বলল, আব্বু, তুমি এসব কেন করছো? দিব্য ভাইয়া, তুমি ওনাদেরকে আটকাও না। ওরা কেন কলরবকে ধরছে? কলরব আমাকে কিডন্যাপ করেনি, আমি নিজে ইচ্ছেই ওর সাথে গিয়েছি। কেউ কি বুঝতে পারছো না আমার কথা? দিব্য সহ্য করতে পারলো না, নির্জানাকে উপেক্ষা করে চলে গেল সেখান থেকে। কলরব পাথর হয়ে দাঁড়িয়ে রইল। বাপ ভাইয়ের আজকের ব্যবহারটা তাকে ব্যতীত করেছে। কোনো কিছু পরোয়া না করে কলরবে আজ মনটা কেমন ভার হলো। হারিয়ে বসলো কিছু বলার শক্তি। বাড়ির অন্য কেউ সেখানে এলো না। আশরাফ তালুকদারের করার নির্দেশ। অফিসার বললেন, দেখুন ম্যাডাম, আপনার আর ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে যে ভয় দেখানো হয়েছে আমরা বুঝতে পারছি। নিজ ইচ্ছে গেলে আপনি পায়ে হেঁটে যেতে পারবেন। সিসিটিভিতে স্পষ্ট আমরা দেখেছি আপনাকে উনি কিডন্যাপ করেছে। এখন আপনি আপনার আব্বু আম্মুর সাথে বাসায় যান। নিজানা প্রচণ্ড মেজাজ খারাপ হলো। কেউ কোনো তার কথাই বুঝতে পারছে না। ও আর কিছু বলার পূর্বে কলরব ওর একটা হাত ধরল। কপালে ঠোঁট ছোঁয়াতে চোখ দুটো বুজে নিল নির্জানা। পাপড়ি ভারে চোখে জমা অস্ত্র ঝরঝর করে পড়ল ওর গাল বেয়ে। কলরব ওর মাথাটা বুকে চেপে ধরে বলল, আপাতত তুই যা, সাবধানে থাকবি, আমি খুব শীঘ্রই চলে আসব। কাঁদছিস কেন পাগল? আমি কি কোনো অন্যায় করেছি নাকি? তুই তো সব জানিস। নির্জানা ওকে জড়িয়ে ধরল, মিশে যেতে চাইলো ওর সাথে।
পরোয়া করলো না আশেপাশে কারো। শব্দ করে কেঁদে উঠল। কলরব ওকে জোর করে সরিয়ে দিল। আমতাসা ওকে সরিয়ে নিল জোর করে। নির্জানা ছটফট করছে। কলরব নিজে হেঁটে চলে গেল, পেছনে তাকাচ্ছে না। পুলিশ কয়েকজন তার পেছনে, নির্জানা বুকটা ফেটে যাচ্ছে। কি করবে? কেউ কোনো তার কথা বুঝছে না, কোনো কথা শুনছেও না। ছটফট করলো আমতাসার থেকে ছোটার জন্য। চিৎকার করে বলল, "মাম্মা ছাড়ো আমাকে, আমি ওর সাথে যাব।" নওয়াজ চৌধুরী ধমকে উঠলেন, "জাস্ট শাট আপ নির্জানা, পাগলামি বন্ধ করো এবার, আর চুপচাপ বাড়ি চলো। তুমি সমস্ত সীমা পার করে ফেলেছো। আমি তোমাকে কাটার ঝোপ থেকে ফুলের বাগানে নিয়ে যেতে চাইছি, আর তুমি স্বইচ্ছেই কুয়ার ঝাঁপ দিতে চাচ্ছো?" নওয়াজ চৌধুরী ওকে জোর করে নিয়ে যেতে লাগলো। নির্জানা কাঁদতে কাঁদতে বলল, "আব্বু, আমার কথাটা একবার শোনো, তুমি ভুল করছো।" নওয়াজ চৌধুরী কড়া গলায় বলল, "কিসের জন্য এত পাগল হয়েছো নির্জানা? ওই ছেলেটা কার কাজগুলো এত সহজে ভুলে গেলে? পাগলামি বন্ধ করো আর চুপচাপ চলো, নয়তো এখন তো শুধু জেলে দিয়েছি। তুমি এমনই করতে থাকলে পৃথিবীর সব ছড়াতে বাধ্য হব। তুমি নিশ্চয় চাইবে না ওর কোনো ক্ষতি হোক।" নির্জানা বিস্মিত চোখে বাবার দিকে তাকালো। বিশ্বাস করতে পারল না সে ঠিক শুনেছে। ওকে আবার হয়ে তাকাতে দেখে সামান্য বিব্রত বোধ করলো বোধহয়। নওয়াজ চৌধুরী কড়া গলায় পুনরায় বলল, "আমি কিন্তু চাইলে সবকিছুই করতে পারি। বিশেষ করে তোমার ভালোর জন্য আমি আমার জীবন দিতে পারি। সেখানে অন্য কারো জীবন নিতেও পারবো না। এটা সহজ।" নির্জানা ক্ষীণ গলায় বলল, "না, তুমি পারো না। তুমি পারবো না আব্বু।" "কেন পারি না?" নির্জানা চিৎকার করে উঠল, "তুমি একজন বাবা হয়ে আরেকটা বাচ্চার থেকে তার বাবাকে কেড়ে নিতে পারো না। যে এখনো পৃথিবীতে আসেনি, তার আসার আগেই তার থেকে তার বাবাকে কেড়ে নিতে পারো না। তুমিও তো একজন বাবা। বলো, বুক কাঁপবে না তোমার? হাত কাঁপবে না? বলো, পারবে নিজের মেয়েকে জীবন্ত অবস্থায় মেরে ফেলতে?" "কি?" নওয়াজ চৌধুরী থমকে দাঁড়ালেন। অনুধাবন করার চেষ্টা করলেন মেয়ের বলার কথাটি অর্থ। বিস্ময়ে চোখ মুখ দুগে বদলে গেল। রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে এলো আলেখা সহ বাকি সবাই। আন্তাসা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, "তুমি এসব কি বলছো বেবি? তুমি মানে সত্যি?" নিয়ে জানা কথাটা নুইয়ে ফেলল। মৃদু গলায় বলল, "হ্যাঁ, আই অ্যাম গোয়িং টু বি আর মাদার।" সময় যেন স্রোতের মতোই বয়ে যায়। মির্জা গালিব ঠিকই বলেছে, জীবন বড়ই বিচিত্র। সন্ধ্যা কাটতে চায় না, অথচ চোখের পলকে কেটে যায় বছরের পর। তেমনি দেখতে দেখতে পেরিয়ে গেল কয়েকটি মাস। চিন্তায় দিব্যর মাথাটা যেন ফেটে যাচ্ছে। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। উৎকণ্ঠা, হাত পা অবশ হয়ে আসছে তার। নবরী ডান হাতটা শক্ত করে নিজের মুঠোয় ধরে রেখেছে সে। স্থান হাসপাতালে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকও জানালো, স্বাভাবিক প্রসব সম্ভাবনা নয়। অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দিতে হবে। তাই কিছুক্ষণের মধ্যেই তাকে ওটিতে নেওয়া হয়েছে। নবনীর পাশে থাকা অনুমতি পেয়েছে দিব্য। ভয়ে কাঠ হয়ে আছে নবনী। গলা শুকিয়ে এসেছে, চোখের কোণে বেয়ে নীরবে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। দিব্য তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে অস্থির কণ্ঠে বলল, "তোমার কোনো সমস্যা হচ্ছে? বলো, খুব কষ্ট হচ্ছে? আরেকটু প্লিজ।" আর কিছুক্ষণ। নবনীর চোখ দুটো বুজে নিল, ঠোঁট নাড়ল, কিন্তু কিছুই বলতে পারল না। দিব্য অস্থির দৃষ্টিতে কাব্যর দিকে তাকালো। কাব্য মৃদু হেসে তাকে আশ্বস্ত করলো। তবু দিব্যর বুকের ভেতরকার অস্বস্তিটা কমল না। সময় যেন আজ ইচ্ছে করে ধীরে হয়ে গেছে। অবশেষে বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে কক্ষের চারপাশে মুখরিত করে নবজাতকের কান্নার শব্দ ভেসে এলো। কাব্য হেসে উঠল, "ওরে বাবা, এত জোরে কেউ কাঁদে?" দিব্যর বুকের ভেতরটা কেমন করে উঠল। কিছুক্ষণ পর একজন নার্স ছোট শিশুকে নবনীর বুকের ওপর আলতো করে শুইয়ে দিল। নবনী ধীরে ধীরে চোখ মেলালো, আর্দ্র চোখে তাকালো নিজের সন্তানের দিকে। আগেই জানা ছিল তাদের ছেলে হবে, তবু প্রথম দেখায় অনুভূতিটা যেন কোনো পূর্বে প্রস্তুতি মনে না। নবনীর দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসছে, শরীরটাও যেন নিস্তেজ হয়ে পড়েছে। তবুও ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলেতে হাসি। ঝাপা হতেই ইশারা করলো দিব্যকে যেন শিশুটাকে দেওয়া হয়। দিব্য কম্পিত হাতে দুহাত বাড়িয়ে নিজের সন্তানকে তুলে নিল। ছোট্ট নরম শরীরটা বুকের কাছে টেনে নিতে তার সমস্ত অস্বস্তিটা যেন এক মুহূর্তে থেমে গেল। ঝুঁকে গিয়ে নবনীর কপালে দীর্ঘ একটা চুমু এঁকে দিল সে। তারপর চোখ গেল শিশুটার মুখের দিকে। দিব্য স্থির হয়ে গেল, যেন তারই শৈশবে প্রতিচ্ছবি। ছোট্ট মুখ, নাকের গাড়ন, কপাল হুবাহুব যেন ছোট দিব্য তালুকদার। অদ্ভুত এক শিহরণ বয়ে গেল তার সমগ্র শরীরে। পুরুষালী কঠিন চোখ দুটো অষ্টসিক্ত হয়ে উঠল। এতদিনের অভাব, শূন্যতা, অপেক্ষা সবকিছু যেন এই ছোট্ট মানুষটার আগমনে অর্থাৎ পেয়ে গেল। বিস্ময়ে কাঁপা গলায় দিব্য বলল, "নবনী, ও আমার, মানে আমাদের?" নবনী কোনো উত্তর দিতে পারল না, শুধু ক্লান্ত চোখে তাকিয়ে রইল তাদের সন্তানের দিকে। দিব্য শিশুটার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর নবনীর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, "তোমাকে ধন্যবাদ নবনী, এই অবেলায় আমার জীবনে আসার জন্য। আমার জীবনটাকে আবারও খুশি আর আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য, একজন রিক্ত মানুষের এতটা ভালোবাসা দিয়ে পূর্ণ দেওয়ার জন্য।" কষ্টটা ক্রমশ ভারী হয়ে এলো তার। আর আমি যেমন ঠিক তেমনই আমার গ্রহণ করার জন্য। নবনীর চোখের কোণে আবারও অশ্রু জমল। দিব্য ভেজা চোখে হাসলো। এরপর নবনী যখন পুরোপুরি হুঁশে এলো, তখনও তার প্রথম কথা ছিল,
দিয়া কোথায়? অভিভাবের সাথে কুহু বিয়ে কথাবার্তাও চলেছে বেশ অনেকদিন ধরে। আজকে সন্ধ্যায় বিয়েটা ছোটখাটোভাবে সেরে ফেলা হবে। আপাতত কুহু এই দেশ থেকে এইচএসসি অবধি পড়বে। এরপর অনুষ্ঠান করে তাকে এপারের জন্য শ্বশুরবাড়িতে পাঠানো হবে। বিয়ের কাজ মিটতে প্রায় 11টা বাজলো। আজকে রাতটা অভিভাবকের বাড়িতে কাটবে। তাই হাটগোল মূল্য দেরি হয়েছে। নির্জানা আগেই ঘরে এসে বসেছিল। ইদানিং বারান্ত পেটটা নিয়ে তার হাঁটাচলা করতে খুব অসুবিধা হয় তার। কলরব ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল। তবে নির্জানাকে বিছানায় পেতে না ব্যালকনির ডাক দিয়ে দেখে সে সেখানে দাঁড়িয়ে। কলরব গিয়ে পেছনের দিকে আলতো করে জড়িয়ে ধরল। কাঁধে চিবুক ঠেলিয়ে বলল, তোর কিন্তু এতক্ষণ ঘুমিয়ে পড়ার কথা ছিল। নির্জানা বলল, ঘুম আসছে না। কুহুর জন্য কষ্ট হচ্ছে, ও কত দূর চলে যাবে। এজন্যই তো বলেছিলাম ওর বদলটার সাথে বিয়ে না দেওয়াই উত্তম হবে। শুধু আমার একমাত্র বোনটা অত দূরে চলে যাবে। নির্জানা হেসে বলল, তোমার সমস্যা কি বলো তো? অভিকের তোমার পছন্দ নয় আমি জানি, তাই বলে বারবার এভাবে বলবে? তখন ও ছেলেটার সাথে ঠিক করে কথা বলবে না? ও খুব ভালো ছেলে, আর বড় কথা কুহু সেকে ভালোবাসে, এজন্যই বিয়েটা হচ্ছে। শালা আমার বউকে না পেয়ে বোন পাঠিয়ে পটিয়ে নিয়েছে। নির্জানা কেমন করে জানি কলরবে প্রাণে চাইলো, অথচ সে হাসার কথা ছিল। কলরব সন্দেহরা চোখে চাইলো, বলল, তোর কি শরীর খারাপ লাগছে? নির্জানা মাথা নাড়ে। অতঃপর কলরবকে নির্জানা ভ্রু কুঁচকে চেয়ে বলল, তুমি তো আমাকে ভালোবাসতে না, তাহলে এগুলো কেন নিজের কাছে রেখেছ? কলরব আমতা আমতা করে বলল, তাতে তোর বাপের কি? কলরব মুখ ফুলালো। নির্জানা কলরব হাসে বলল, কে বলেছে ভালোবাসতাম না? ভালোবাসতাম বলেই ভালো চেয়েছিলাম। আমি চাইছি আমার জন্য তোর স্বপ্নে ভাঙুক, তোর পড়াশোনা বন্ধ হোক। এই বাড়িতে থাকলে তোর পড়াশোনা করা হতো না। আম্মু বলেছিল কবে থেকে ভালোবাসতে? নির্জানা আগ্রহী হয়ে জিজ্ঞেস করলো। কলরব বলল, সে অনেক কাল আগের কথা। এক দেশে এক ফাজলামি করো না তো। তুমি আমাকে চাইতে আর দিনে কয়েক করে ডিভোর্সের কথা বলতে। সিরিয়াসলি কলরব নির্জানার ফোলা গালে ঠোঁট বাঁকিয়ে চুমু খেলো। ওকে আরেকটু নিবিড় ভাবে জড়িয়ে ধরে বলে, ওহ, তোমাকে পাওয়াটা এতটা সম্ভব ছিল না। আমি কখনো চাওয়ার দুঃসাহসও করতে পারিনি। কিন্তু তোকে পাওয়ার পরেও কয়েকদিন আমি যে ঘরের মধ্যে ছিলাম, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতাম আর ভাবতাম, এই বুঝি দেখবো সবটা স্বপ্ন। নির্জানার চোখের বিস্ময়। অবাক গলায় বলল, ঠিক বুঝলাম না। পাওয়ার পর মানে তোর সব বিষয়ে পিএইচডি কোনো করতে হবে? কথা থাক, কিছু বিষয় অজানা। এমন বিশেষ ক্ষতি তো হচ্ছে না। সবকিছু পরেও এই যে তুই আমার বুকে, এটাই সবচেয়ে বড় পাওয়া। নির্জানা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, ভালোবাসলে প্রকাশ করতে হয়। হুট করে যদি ভালোবাসার মানুষটা না থাকে তখন কি করবে? ভালোবাসার মানুষটা না থাকুক, ভালোবাসাটা থাকবে। আমি ভালোবেসে যাব প্রতিদিন, যতদিন পৃথিবীতে থাকবো শুধু তোর থাকবো, তোকে ভালোবাসবো। কলরব হাসে। নির্জানা আজকাল কথা পারে না ছেলেটার সাথে। অদ্ভুত কথা বলায় কলরব এত সুন্দর গুছিয়ে কথা বলতে শুরু করেছে। কয়েক মাসে ছেলেটা অমূল্য পরিবর্তন ঘটেছে। তার বলার অপেক্ষায় রাখে না। তবুও নির্জানা কি কম যায়? সে এত সহজে তো হার মানে না। কৌতূহলী গলায় প্রশ্ন করে, আচ্ছা কলরব, তোমার প্রথম ভালোবাসা কে? কে? গিটার। আর সেকেন্ড ভালোবাসা? বাইক। নির্জানা তপ্ত গলায় ফেলল। ছেলেটার কিছুতেই কথার জালে ফাঁসানো যাচ্ছে না। এক্সের কথা তো সে বেরই করে ছাড়বে। আবারও আদুরে গলায় বলল, আর শেষ ভালোবাসা তুই? নির্জানা দীর্ঘশ্বাস ফেলল। মুখটা গম্ভীর হয়ে গেল ওর। কলরব তা দেখে মনে মনে হাসল। মেয়েটার কথায় কথায় তাকে ইরাই ইরাই নিয়ে খোঁচা দেয়। অকারণে রাগ করে। নির্জানা খাটের দিকে যেতে বলে, আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, সাথে আবার দুটো। তো কেমন যন্ত্রণা হচ্ছে। কলরব বলল, এই অধমখানে আইসক্রিম নিয়ে এসেই আপনার পা ম্যাসেজ করে দিচ্ছে বেবি। কলরব চলে গেল। নিরাশ হলো নির্জানা। আজ কিছুতে ছেলেটাকে উস্কানো যাচ্ছে না। কিছুক্ষণ পর কলরব দুটো আইসক্রিম নিয়ে আসলো। একটা চকবার, অন্যটা কোন। জিজ্ঞেস করলো, কোনটা নিবি? এখন থেকে একটা নিতে হবে, আরেকটা আমি খাবো। আমারও খেতে ইচ্ছে করছে। নির্জানা দ্বিধায় পড়ে গেল। তার তো দুটোই খেতে মন চাইছে, তবুও মনে পাথর রেখে চকবার আইসক্রিম নিল। কলরবের সাথে সাথে বসে কোন আইসক্রিমটা খুলতে লাগলো। নির্জানা নিজের আইসক্রিম খাওয়ার পাশাপাশি কলরবের দিকে চেয়ে রইল। মৃদু বিরক্ত দেখিয়ে বলল, তুমি খাবে তো আমার পা কে ম্যাসেজ করে দেবে। কলরব এক হাতে আইসক্রিম ধরে অন্য হাতে নির্জানা পায়ে রাখলো। আইসক্রিমের একটা কামড় বসাতে নির্জানা বলল, আমি ওটাও খাবো। কলরব বিনা বাক্য আইসক্রিমটা বাড়িয়ে দিল। অবশ্যই এর অপেক্ষাতেই ছিল। এতদিনে এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। নির্জানা কোনটা কই চায়। কলরব এক গাল হাত রেখে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। এই মেয়েটা তার হবে বা হতে পারে, এটা সে কখনোই ভেবেছিল? এটা এটাও ভালোবাসা?
এটাও ভাবেনি। হঠাৎ দু চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো ওর। চোখের কোণে জমে উঠল কয়েক ফোঁটা আনন্দ অশ্রু। ইস! নির্জানা দেখে ফেলল, আবার কত প্রশ্ন করবে। দ্রুত মুখটা অন্যদিকে ফিরিয়ে চোখ মুছে ফেলল। তারপর স্বাভাবিক হওয়ার ভান করে তাকাতেই দেখল নির্জানা তার দিকে চেয়ে আছে। কলরব মৃদু হাসল, নিজেকে স্বাভাবিক দেখতে চাইল। নির্জানা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? কলরব মাথা নাড়ালো। তারপর দুহাতে নির্জানার পা আলতো করে ম্যাসাজ করতে করতে স্বাভাবিক গলায় বলল, কিছু না, তুই খা, লাগলে আরো নিয়ে আসবো। নির্জানা হাসলো। কলরবও ভেজা হাসলো। খাওয়া শেষ হতেই নির্জানা আবারও কৌতূহল গলায় জিজ্ঞেস করলো, তোমার প্রথম ভালোবাসা গিটারকে দিয়েছো? সেকেন্ড ভালোবাসা বাইককে দিয়েছো? মনটা নিশ্চয় এক্সে দিয়েছো। তাহলে আমার জন্য কি রেখেছো? কলরব অসহায় চোখে চাইলো। নির্জানার মুখটা ভার করে ঘুরিয়ে নিল। কলরব হাসলো। কাছে গিয়ে ওর মুখের দিকে তাকালো। নির্জানা মুখ ঘুরিয়ে নিল। কলরব ওর মুখে দুহাত তালু নিয়ে গুনগুন করে গাইলো, মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটাও দিতে চাই। ও জান, আমার জান, তুমি ছাড়া জীবনেও তো নাই। দিনগুলো উর্মির জন্য যেন স্বপ্নের মতো কাটছিল। আজকাল এই বাড়ির সবাই তাকে ভালো চোখে দেখে। আর এর পেছনে সবচেয়ে বড় অবদান যে মানুষটি, সে হচ্ছে কাইয়েব। সে সব পরিস্থিতিতে শক্তভাবে তার পাশে ছিল। বিদায় সবাই তাকে বাধ্য হয়ে হলেও মেনে নিয়েছে। আর এই বাড়ির কাইয়েফের বর্ণনা থেকেও সত্যি ভালো। সেই দিন কাইয়েফের ঘরে ফিরতে খানিকটা দেরি হয়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতে হঠাৎ থমকে দাঁড়ালো সে। পা দুটো যেন দরজাটাই আটকে গেল তার। চোখের সামনে ভেসে উঠল এমন একটা দৃশ্য যা মুহূর্তে তাকে পাথর করে দিল। মাঝহা কোলে মাথা রেখে শুয়ে আছে উর্মি। মাঝহা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দুজনের মাঝে কি যেন নিয়ে গল্প চলেছে। মাঝে মাঝে ভেসে আসছে হাসির শব্দ। কাইয়েফকে দেখে মাঝহা কথা থামিয়ে দিল। তারপর স্বাভাবিক ভঙ্গিতে বলল, কাইয়েব, তুই চলে এসেছিস, দেখ না মেয়েটা কাঁদতে কাঁদতে কি অবস্থা, তাই ওর মাথায় একটু তেল দিয়ে দিয়েছিলাম। হতভম্ব কাইয়েব নিঃশব্দে মাথা নাড়ালো। এই বাড়িতে যে মানুষটি একসময় উর্মিকে সবচেয়ে বেশি অপছন্দ করতেন, আজ তিনি যেন মেয়েটাকে চোখে হারান। কিভাবে যে এই মেয়েটার মায়ায় পড়ে গেল কে জানে। এমনিতেও মাঝেহা নরম মনের মানুষ। আজকাল নিজের হাতে উর্মি প্রতিটি বিষয়ে খেয়াল রাখেন। কাইয়েব বেশিরভাগ সময় বাড়িতে বাইরে বলে এসব আর অজানা থেকেই যায়। আজ হঠাৎ দৃশ্যটা দেখে কাইয়েব মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে গেল। বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতিও হলো তার। মনে হলো সে বুঝি কোনো অসম্ভব সুন্দর গল্প দেখছে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করলো, কাঁদছো কেন? মাঝহা উর্মির মাথায় হাত বুলিয়ে বোলাতেই বলল, ও দাদুর কথা খুব মনে পড়ছে। তুই একটু সময় করে ওকে একবার গ্রামের থেকে ঘুরিয়ে আনিস না কেন? যতই হোক ছোট ছেলেবেলা থেকে তো ওখানেই থেকেছে। কাইফের মুখটা মুহূর্তে গম্ভীর হয়ে গেল। আম্মু, আই এম সরি, কিন্তু আমি ওই গ্রামে আর পা রাখতে চাই না। মাঝহা কিছুক্ষণ চুপ করে থেকেই বলেন, তাহলে ওর দাদুকে এখানে আনার ব্যবস্থা করে দে। কাইফ এবার আর কোনো আপত্তি করলো না, শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। মাঝহা উর্মির দিকে তাকিয়ে বলল, এবার খুশি তো? অভি মৃদু হেসে মাথা নাড়ালো। মাঝহাওয়া হাসলেন। তারপর হঠাৎ নিজের পুরনো দিনের গল্প শুরু করে দিলেন। তুমি জানো, আমার বিয়ের পরও আমি কোনো মতে দিন দিন শ্বশুরবাড়িতে কাটিয়েছি। কান্না জুড়ে দিতাম বাপের বাড়ি যাব, তোমার শ্বশুর পড়তে বিপদে, বলেই হেসে উঠলেন তিনি। উর্মিও হাসলো। এরপর মাঝহা তার বিবাহিত জীবনের কত শত গল্প বলতে লাগলো। পুরনো দিনের কথা, শ্বশুরবাড়ির গল্প, নিজের অভিমান কত কি। গল্পগুলো কি সত্যি এত মজা হতো? নয়তো দুজনে মানুষ এভাবে হাসে কেন? কাইয়েব যেন আর কিছুই শুনতে পারছে না। তার কানে শুধু ভেসে আসছে উর্মির হাসির শব্দ। কি অদ্ভুত সে হাসি! নিজেকে স্বার্থ বলে মনে হয় কাইয়েবের। ধীরে ধীরে বিছানার পাশে মেঝেতে বসে পড়ল ও। গালে হাত রেখে নির্বাক চোখে তাকিয়ে রইল সেই দৃশ্যটার দিকে। মনে হলো এই মুহূর্তটা একটু থেমে থাকুক। কিছুটা পর মাঝহাত চোখে পড়ল ছেলেটাকে। নিচে বসেছিস কেন? উপরে আয়। কাইয়েব মৃদু হাসলো। তুমি কন্টিনিউ করো, আমার এখানেই বসে ভালো লাগছে। মাঝহা কিছু না বলেই মুচকি হাসলো। আর কাইয়েব সে চুপচাপ বসে রইল। তার সামনে এই দুই প্রিয় মানুষটার গল্প হাসছে আর সে শুধু দেখছে। কখনো কখনো সুখে ছুঁয়ে দেখতে হয় না, চোখের তৃপ্তি যথেষ্ট। কাইয়েব মনে হয় এই তো, জীবনটা বোধহয় এমনই হওয়ার কথা ছিল। তালুকদার বাড়ির পেছনে বাগানে পিকনিকের আয়োজন করা হয়েছে। সবাই একসাথে হৈ হৈ করে রান্না করলো, দুপুরের খাওয়া দাওয়া করলো একসাথে। হ্যাঁ, আমার জামাইয়ের নামই করো, ভবিষ্যতে আমার কিছু সে তো দেখবে। নওয়াজ চৌধুরী গলার কানে এলো কলরবের। তারা তারাও আজকে এই বাড়িতে এসেছে। তিনি একটু দূরে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। সে ভ্রু কুঁচকে নির্জানা প্রাণে চাইলো নির্জানা একটা চেয়ারে বসা। কলরবের চাহনি দেখে হেসে ফেললো। কলরব বলল, গিরগিটির বাবা গিরগিটি। নির্জানা কলরবকে ইশারা করেই বলল, এটা বাদর। আর আমার পেটের বাদরের বাচ্চা বাদর। কলরব হাসলো। অভিমান বলল, কলরব, তুমি হাসছো কেন? আমি কি এত বাজে গাই? কলরব মুখ ঘুরিয়ে তাকালো। অভিনয়ক এতক্ষণ গান করছিল। কলরব খেয়াল করতেই বলল, তোমার গানে আমি হা হয়ে রিয়াক্ট করেছি।
বিয়ের পরও বউকে ভয় পায় না, খালি আমি বউকে ভয় পাই। কলরব বলল, হ্যাঁ তো আমি ভয় পাই নাকি, সম্মান করি। মৌমিতা সই মিলিয়েই বলল, সেটাই, সবাই সবটা বোঝে না ভাইয়া, তুমি এসব মশামাছির গুনে গুনে কান দিও না। নবনীর ছেলেকে কোলে নিয়ে এদিক ওদিক পায়চারি করছে, একটানা কেঁদেই চলেছে শিশুটি। কান্নার তীব্রতা কৃষ্ণবর্ণ ছোলোর শরীরটা ক্রমশ লাল হয়ে উঠেছে, বাচ্চার গায়ের রং অবিকল দিব্যর মতো। নবনী মাঝে মধ্যে অবাক হয়ে তাকিয়ে থাকে তার সন্তানের দিকে। একটা সময় এই গায়ের রংটাই তার চেয়ে চোখে ছিল তাচ্ছিল্যর কারণ। অথচ আজ আজ তার কোলে থাকা এই ছোট্ট শিশুটা কিংবা একটু দূরেই বসে থাকা ওই মানুষটা, দুজনে তার পৃথিবীর সবচেয়ে আপন। কই এখন তো তাদের অসুন্দর লাগে না, বরং এই রঙের মাঝে সে খুঁজে পায় প্রশান্তি। দিব্য কলরবের সঙ্গে বসেছিল। বাচ্চাটা একটানা কান্না শুনে সে উদ্বিগ্ন চোখে নবনীর দিকে তাকে জিজ্ঞেস করলো, নবনী, ও এত কাঁদছে কেন? নবনী অসহায় মুখে মাথা নাড়ালো, বুঝতে পারছিল না। কলরব কিছুক্ষণ বাচ্চাটার দিকে তাকিয়ে রইল, হঠাৎ যেন তার মনে কিছু একটা পড়ে গেল। পকেটে হাত ঢুকিয়ে পেছনে, আমার জন্য গিফট। কলরব মৃদু হেসে মাথা নাড়ালো, হ্যাঁ, তোমার মনে আছে, তোমার বিয়ের পরের দিন যখন তুমি নিজের হাতে সবার জন্য রান্না করেছিলে আর সবাই তোমার উপহার দিয়েছিল, তখন আমি শুধু তোমাকে কিছু দিতে পারিনি, বলেছিলাম নিজের ইনকামের টাকা দিয়েই এতদিন তোমাকে কিছু দেব। এই কয়েক মাসে নিজের উপার্জন থেকে একটু একটু করে জমিয়েছি, খুব বড় কিছু না, সামান্য একটা উপহার, তবে এটা আমার নিজের টাকায় কেনা। নবনী পকেটের প্যাকেটটার দিকে তাকিয়ে রইল, উপহারের চেয়েও কথায় গুলো যেন তার হৃদয়ে গিয়ে লাগলো। কলরব মৃদু হেসে বলল, নাও ভাবি, সেই দিনের ঋণটা আজ একটু হলেও শোধ করি। নবনী এগিয়ে এলো, দিব্য নিজে উঠে এগিয়ে ছেলেটাকে কোলে তুলে নিল। কলরব ইদানিং বেশ মন দিয়ে কাজ করছে, ব্যস্ততার মাঝেও যেন নিজের দায়িত্বগুলো নিখুঁতভাবে সামলে নেওয়ার চেষ্টা করছে সে। নবনী লাল রঙের বক্সটা হাতে তুলে নিয়ে খুলতে বিস্ময় চোখ বড় হয়ে গেল। তার ভেতরে রাখা একটি স্বর্ণের চেইন, সূক্ষ্ম নকশায় চেইনটা দেখতে ভীষণ সুন্দর। নবনী মুগ্ধ চোখে তাকিয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ। মৌমিতার সঙ্গে সঙ্গে বলল, কই সবাইকে দেখাও। নবনী চেইনটা খুলে সবার সামনে ধরল, সবাই প্রশংসা করলো। ততক্ষণে বিকেল নেমে এসেছে, পশ্চিম আকাশটায় সূর্য ঢলে পড়েছে, তার সোনালি রাশিগুলো ক্রমশ স্নান হয়ে আসছে। সারাদিনের উত্তাপ পেয়ে প্রকৃতিও ধীরে ধীরে শীতল হতে শুরু করেছে। বাতাসে সন্ধ্যায় আগামীর বার্তা। সবাই গোল হয়ে বাগানে বসে আড্ডা দিচ্ছে। আলেখা আর মাঝহা নানান রকম নাস্তা নিয়ে এসে সবার সঙ্গে যোগ দিলেন। কিছুক্ষণ পর আফতাব তালুকদার আর আফতাব তালুকদারও এসে বসলেন। হঠাৎ দিব্য কলরবের দিকে তাকিয়ে বলল, কলরব, তোর গিটারটা নিয়ে আয় তো, একটা গান শুনি। চমকে উঠল কলরব, বিস্ময়িত চোখে তাকালো ভাইয়ের দিকে। দিব্য নিজেও কেমন যেন ইতস্তত করছিল, কারণ সেই দিনের পর আশরাফ তালুকদারের সঙ্গে কলরব আর তেমন কোনো কথা হয়নি। শুধু বাবার সঙ্গে নয়, একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছিল দিব্য আর কলরবের মাঝেও। কলরব কয়েকবার আর চোখে আশরাফ তালুকদারের দিকে তাকালো, দুজনের চোখাচোখি হলো মাত্র কয়েক সেকেন্ড। প্রথমবারের মতো আশরাফ তালুকদার চোখ নামিয়ে নিল। কলরব নিচু হয়ে বসে থাকা দিয়ার উৎসাহের সঙ্গে বলে উঠল, চাচ্চু নিয়ে আসো না। কলরব কোনো উত্তর দিল না। অফিসে জয়েন করার পর থেকে গিটারটা আর হাতে নেওয়া হয়নি। তার একসময় যে গিটারটা ছিল তার সবচেয়ে প্রিয় সঙ্গী। একজন ভালো ছেলে, ভালো স্বামী আর ভালো মানুষ হওয়ার চেষ্টা কখন যে নিজের সেই শখটাকে দূরে সরিয়ে রেখেছে তার মনে নেই। কায়েপুর কাঁধে হাত রেখে বলল, নিয়ে আয় যা। এর আগে ইহান উঠে দাঁড়ালো, আমি এখনই নিয়ে আসছি। ইভান সঙ্গে সঙ্গে বলল, তুই একা যাস না, বাড়িতে এখন কেউ নেই, পরে ভয় পাবি, চল আমিও তোর সঙ্গে যাই। দুই ভাই একসঙ্গে উঠে চলে গেল। কাব্য পাশ ফিরে মৌনিতার দিকে তাকালো। মৌনিতা মৃদু হেসে তাকে আলতো করে চিমটি কেটে বলল, দেখেছো আমার ছেলে। কাব্য সঙ্গে সঙ্গে ভুলটা শুধরে দিল আমাদের। মৌনিতার ঠোঁটের হাসিটা আরও একটু চওড়া হলো। কিছুক্ষণ পর ইহান আর ইভান গিটার নিয়ে ফিরে এলো। দিয়া ছুটে গিয়ে কলরবের কোলে বসে পড়লো। গিটারটা হাতে নিয়ে কলরবের আঙুল কেঁপে উঠল। কতদিন পর, এত আগে কতবার এর জিনিসটাকে ছুঁয়েছে সে, কত রাত এর তাকে আঙুল চালিয়ে নিজেকে ভেতরে কথাগুলো সুরে মিলিয়েছে, অথচ আজকের অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। মনে হলো পুরনো কোনো প্রিয় মানুষকে বহুদিন পর ছুঁয়ে দেখেছে। আশরাফ তালুকদার কলরবের দিকে তাকিয়ে আমতা আমতা করে বললেন, বাজাও, ভাঙবো না কি ছাতার মাথা গাও, আমার একটু শুনি। আবারও চমকে উঠল কলরব, সে শুধুই নয়, আশেপাশে সবাই বিস্মিত হয়ে তাকালো আশরাফ তালুকদারের দিকে। দিয়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, পচা কথা কেন বলছো দাদু? চাচু অনেক ভালো গান করে, কত ভালো গিটার বাজায়, আমাকেও শেখাও চাচু, বেস্ট। কলরবের ঠোঁটের কোণে অজান্তে হাসি ফুটে উঠল, বুকের ভেতরটা দূর দূর করছে। এর আগে কত শত মানুষের সঙ্গে গান গাইতে গিয়ে ওর একটা আষ্টতা বোধ হয়নি, চোখ দুটো কেমন ছলছল করেছে। এখন পানি চলে আসলে সবার সামনে ঝামেলা হয়ে যাবে। কলরব ধীরে ধীরে গিটারের তারের উপর আঙুল রাখলো। চারপাশে সবাই মুখের হাসির, কেউ গল্প করছে, কেউ মজা করছে, কেউ আবার অপেক্ষা করছে কলরবের গানের জন্য। একসময় গিটারে তার
সুরে উঠল। হাসি ঠাট্টার সময় গড়িয়ে যেতে লাগলো। পশ্চিম আকাশে সূর্য ধীরে ধীরে দিগন্তের উপরে হারিয়ে যাচ্ছে। সোনালি আলোয় মুছে গিয়ে চারপাশের সন্ধ্যার নরম অন্ধকার নামছে। বেলা ফুরিয়ে যাচ্ছে, কিন্তু উপস্থিত কারো মন খারাপ হচ্ছে না। সবার বেলা কি সত্যি সুন্দর? হয়তো না, তবুও তার পাশে যদি প্রিয় মানুষটাকে থাকে তবে এই অবেলাটুকুও মন্দ লাগে না। আচমকাই দিব্যর ফোনে একটা ডেলিভারি ম্যানের কল আসে। দিব্য সবাইকে বসতে বলে নিজে চলে যায় পার্সেল আনতে। ডেলিভারি ছেলেটা পার্সেল বুঝিয়ে দিয়ে চলে গেল। বিরাট একটা বক্স। দিব্য অবাক হলো। সে তো কিছু অর্ডার করেনি, তাহলে এটা কে দিল? বক্সটা উল্টোপাল্টা দেখতে হলো। একসময় দিব্যর ফোনে একটা কল আসলো। দিব্য রিসিভ করে জিজ্ঞেস করলো, কে? আমি? আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? আর আমি কি না তোর কথা ভেবে এত কিছু করলাম? আয় হায় গুরু, আমি বোধহয় নির্ঘাত পাগল হয়ে যাচ্ছি। বন্ধুরা, আরও ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। আর গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গল্প এই অবেলায় সমাপ্ত। সমাপ্তটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।